তোফাজ্জলকে খুন করেছে সমন্বয়ক। সারজিৎ কোন দল করত? ছাত্রলীগ করত। হাসনাত কোন দল করত? ছাত্রলীগ করত। এদেরকে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ইউনিভার্সিটির দায়িত্ব দিয়েছেন আপনারা। সেই ছাত্রদের প্রতি মনোভাব ক্রমশই ফিকে হতে শুরু করেছে। 1 মাস 15 দিন হয়নি বিজয় উদযাপন। এরই মধ্যে আজকে যখন আমি আলোচনা করছি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে একজন মানসিক ভারসাম্যহীন ছাত্রদের মতোই দেখতে আরেকজন ছাত্রকে পিটিয়ে হত্যা করেছে ফজলুল হক হলের ছাত্ররা। তার চেয়েও বড় পরিচয় হলো এদের কেউ কেউ সমন্বয়ক। আমরা জানি যে ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস। এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ক্ষমতা থাকাকালীন সময় আজকে সারা দেশে কি কি ঘটনা ঘটে গেছে আপনারা তা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন। আজকে আপনাদেরকে ভিডিও ফুটেজগুলো প্রমাণ সহকারে দেখাবো, তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো কথার বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো। চলুন প্রথমে আমরা একটি ভিডিও ফুটেজ দেখে আসি। আমরা যে নিউজটা ফেসবুকে, তারপরে হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া, পত্রিকাতে সবচেয়ে বেশি দেখতে পাই সেটা হচ্ছে তোফাজ্জলকে খুন করার ঘটনাটা। এখন আমি আসলে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে তোফাজ্জলকে খুন করেছে ছাত্রলীগ, এইটা কেন আপনারা প্রচার করতেছেন? তোফাজ্জলকে খুন করেছে সমন্বয়ক, এটা বলেন না কেন? এখানে এই কথাটা বলতে আপনাদের সমস্যা কোথায়? এই সমন্বয়ক ঢাকা ইউনিভার্সিটিতে কি নামে পরিচিত? তাকে আপনারা কি নামে প্রচার করছেন এখন? ছাত্রলীগ নামে। তাহলে এই ছাত্রলীগ কিভাবে ঢাকা ইউনিভার্সিটির হলে থাকলো আমাকে আপনারা বলেন। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেদেরকে নিয়ে দুইটা কথা বললে, অন্যায়কে অন্যায় বললে আপনারা যে টুংটুং করেন বা আপনারা যাই সেইখানে কমেন্টস করেন, রিপোর্ট করেন, এই আপনাদের উদ্দেশ্যে বলি, আবেগের চশমা খুলেন আপনারা। সারজিৎ কোন দল করত? ছাত্রলীগ করত। হাসনাত কোন দল করত? ছাত্রলীগ করত। এই ছাত্রলীগ যেইভাবেই আসুক বাংলাদেশে, এরা খুনি, হেলমেট বাহিনী। এদেরকে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ইউনিভার্সিটির দায়িত্ব দিয়েছেন আপনারা। খালি সাইনটা বদলায় দিয়েছেন, ছাত্রলীগ থেকে তাদেরকে বানায় দিয়েছেন সমন্বয়ক। এরা ছাত্রলীগের এই গুন্ডাদেরকে বিভিন্ন হলে রেখে নতুন রাজনীতি করা ধান্দা ফিকির করতেছে। ছাত্র রাজনীতি বন্ধ করবে ইউনিভার্সিটিতে, খুব ভালো কথা। ছাত্র রাজনীতি কি শুধু সমন্বয়করা করতে পারবে? হলে থাকবে সমন্বয়ক হিসেবে। ওরা কি ছাত্র না? তাহলে তারা কি ছাত্র সমন্বয়ক রাজনীতি থাকবে ইউনিভার্সিটিতে, ছাত্র সংগঠনের রাজনীতি থাকবে না? দিস ইজ বোগাস। ঠিক আছে? আজকে পত্রিকাগুলাতে যে প্রচার হচ্ছে ছাত্রলীগের হলের ছাত্রলীগ নেতাই খুন করেছে, হত্যা করেছে, পিটিয়ে মেরেছে। নো, দে অলরেডি গন। ছাত্রলীগ অলরেডি চলে গেছে। হল থেকে সমস্ত ছাত্র সংগঠন বের করে দিলেন। তাহলে ছাত্রলীগের এইসব ছেলেদেরকে কারা রাখছে? কারা তাহলে হলের দায়িত্বে আছে? আমি জানতে চাই। আজকে যারা সরকারের দায়িত্বে আছেন, উপদেষ্টা, এই দায় আপনাদের। আপনারা দায়িত্বশীল থাকা অবস্থায় ইউনিভার্সিটিতে একটা মানসিক রোগীকে এইভাবে মারে, কত বড় মানসিকভাবে বিকৃত হইলে এই কাজগুলা করে আপনারা বলেন। বাংলাদেশে একেবারে স্বাধীনতা নিয়ে আসছে, এগুলা টোটালি মিথ্যা কথা। আমি সবসময় একটা কথা বলে আসছি, বাংলাদেশে গত 1 মাস ধরে যে রাষ্ট্র পরিচালিত হচ্ছে, এই রাষ্ট্র কি পরিচালিত হচ্ছে নাকি এই রাষ্ট্র কিসের উপরে ভর করে আছে, আমরা খুবই সংকীর্ণ এই ব্যাপারে। বাংলাদেশের সেনাবাহিনীকে এখন ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে। এতদিন দেন নাই কেন? পারেন না আপনারা? পুলিশ কাজ করতেছে না, পুলিশে এত রদবদল করলেন, কাজ হচ্ছে না। ওয়াই? পুলিশ যদি মাঠে কাজ না করে তাহলে আমাদের কি অবস্থা হবে একবার চিন্তা করেন। আপনারা কেন বিসিএস পরীক্ষার ঘোষণা দিচ্ছেন না? এত স্লো কেন আপনারা? সততা দেখাইতেছেন সবাই বৈশা বৈশা। কিসের সততা? স্টিক হইতে হবে তো। স্টিক না হইলে এই সমস্ত গুন্ডাদেরকে আপনারা প্রশ্রয় দিচ্ছেন। হাউ ডেয়ার দেয়ার। ইভেন বিভিন্ন জেলায় এরা যেভাবে সভা সমাবেশের নামে নৈরাজ্য করতেছে, এদের এত ছেলে পেলে কোত্থেকে? সব ছাত্রলীগের আগের গুন্ডা বাহিনীদেরকে তাদেরকে ইনক্লুড করে দেওয়া হয়েছে।
একটা দুইটা পিটানোর পরে আপনাদের কাছে খবর হয় কেন? হলের ভিতরে যারা, হলের ভিসি আছে যারা, প্রভোস্ট আছে যারা, তারা কি জানে না এরা কারা? অবশ্যই জানে। তাহলে এদেরকে রাখতেছেন কেন আপনারা? কথা বলেন না কেন? বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করতে করতে স্বাধীনতার পর আজকে 55 বছর হয়েছে, আর কত প্রতারণা করবেন আপনারা? যে যায় লঙ্কায় সে রাবণ হয়ে যায়। ভাই রে, হোয়াট ফর? আমাদের কষ্টটা কোথায়? কষ্টটা হচ্ছে ওইখানে যেখানে হচ্ছে বাংলাদেশে যাদেরকে আপনারা একটা ওই যে জায়গায় দায়িত্ব দিবেন, তারাই সেই জায়গায় ষড়যন্ত্র শুরু করে দেয়, তারাই সেই জায়গায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য রাজনীতি শুরু করে দেয়, জনগণের জন্য কিচ্ছু করে না। এই যে একটা নীতি, এই যে একটা বৈষম্য, এটা থেকে তো আমাদের বেরোয় আসতে হবে। এই দায় অবশ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, এই দায় অবশ্য জনপ্রশাসনে যারা আছে তাদের, বিকজ ইউ গাইজ ক্যান নট ওয়ার্ক প্রপারলি, দ্যাটস ওয়াই দিস টাইপ অফ প্রবলেম হ্যাপেন। আমরা বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ে এখনও খুবই উদ্বিগ্ন। ঠিক আছে, এই যে আজকে দেখলাম কি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কি মোল্লাকে যে মারলো, যে ছেলেটাকে মারলো, সেটা নাকি ছাত্রদলের ছেলেরা আর সমন্বয়ক মারছে, ছাত্রদল এবং সমন্বয়ক। ঢাকা ইউনিভার্সিটিতে মারছে হচ্ছে ছাত্রলীগ, ওইটা প্রচার হচ্ছে সমন্বয়ক না। মিথ্যাচার বন্ধ করেন। বাংলাদেশে ছাত্রদলের মানুষ পিটে মারা রাজনীতি করে নাই কখনো। এত নৃশংস আমাদের ছেলেরা না। লগি বইটা দিয়ে আপনারা মারছেন, মানুষের কুকুরের পশুর মতো করে, সাপের মতো করে মারছে। ছাত্র শিবির বাইরা কোথায় এখন? তোমরা তো খুব নাচতেছ সরকারের কাছ থেকে, তোমরা হাওয়া খায় এখন তোমরাও দেখি যে পোল্টে দিয়ে দিছ বাংলাদেশের 17 বছরের আন্দোলনের সহযোদ্ধাদের সাথে। সাপের মতো পিটে শেখ হাসিনা মারছিল শাপলা চত্বরে, তারপরে হচ্ছে যে পল্টনে, মনে নাই? আমাদের খুব মনে আছে। বিভিন্ন সময় বাংলাদেশের বুয়েটে আবরারে হত্যা করছে কারা? এই ছাত্রলীগরা, যারা এখন সমন্বয়ক হয়ে আসছে আপনাদের কাছে। এদেরকে আর ওই যে কি জানি বলে, এদেরকে আর বেশি নাচায়েন না, থামায়া দেন। বাংলাদেশের প্রত্যেকটা জেলা ইউনিভার্সিটিতে সমন্বয়ক কোনো পদ থাকতে পারবে না। দিস হ্যাভ টু স্টপ হেয়ার। ঠিক আছে, এটাই হওয়া উচিত। এরা ছাত্রলীগের ছেলেদেরকে আবার নতুন করে পুনর্বাসন করতেছে। খবর নেন আপনারা, লোকজন দিয়ে খবর রাখেন। আমরা কথাগুলো বললে তো বিশ্বাস করেন না, কারণ আমরা রাজনৈতিক দল করি। এই জন্য রাজনৈতিক দল করার পর আমাদের একটা পরিচয় আছে, আমরা ভোটার, বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের গত 17 বছর ধরে প্রত্যেকটা আন্দোলন, প্রত্যেকটা শেখ হাসিনা বিরোধী কথার মধ্যে আমাদের প্রতিবাদ ছিল, আমাদের ভয়েস রেজ করা হয়েছিল, আমরা করেছিলাম। আজকে আপনারা আমাদেরকে কিছুই মনে করেন না। আপনারা যদি দায়িত্ব পালন না করতে পারেন, আল্লাহর হস্তে অ্যামেন্ডমেন্ট করেন, দায়িত্বে কিছু ভালো লোকজন নেন যারা সত্যিকারে মানে কাজ করতে পারবে। ঠিক আছে, দিস স্লো থিং আমাদের দেশের জন্য না। এখন কমিশন গঠন করছেন, এখন পর্যন্ত কিচ্ছুই করে নাই তারা। আজকে ঢাকা ইউনিভার্সিটিতে ঠাস করে কি করলেন? ছাত্র রাজনীতি বন্ধ। ওরে ভাই, সমন্বয়ক বন্ধ করেন না কেন? সারজিৎ কি ছাত্রলীগ করতো না? হাসনাত ছাত্রলীগ করতো না? নাহিদ যে আজকে বসে আছে মানে আপনার উপদেষ্টা, সে কি করতো? ছাত্র অধিকার করতো। আসিফ কি করতো? ছাত্র অধিকার করতো। ঠিক আছে, কোত্থেকে আসছে তারা? ছাত্রলীগ থেকে আসছে। হ্যাঁ, এখন বললে তো আপনাদের খুব লাগবে। কোন আন্দোলনকে কোথায় নিয়ে কিভাবে আপনারা করছেন, কেন করছেন, এগুলো কি আমরা বুঝি না? আমরা কি মানে ঘোড়ার ঘাস খাই না? তো বাংলাদেশের মানুষের কাছে আমাদের দাবি থাকবে, আল্লাহর ওয়াস্তে সমস্ত সমন্বয়ে যারাই এলাকাতে কোনো বিষয়ে মাতাব্বুরি করতে যাবে, এগুলোরে ধোলাই দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে দিবেন। এই সমস্ত ছেলেপেলেরা আজকে ছাত্রত্ব হারাচ্ছে, তাদেরকে ধ্বংস করা হচ্ছে। কিসের দেশ গড়ার দায়িত্ব তাদের? তাহলে তারা ভলান্টিয়ারি করুক পুলিশের সাথে। হলের মধ্যে ওই মত বিনিময় সভা করার দরকার নাই তাদের। তারা যদি দেশকে ভালোবাসে, ময়লা পরিষ্কার করুক, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ডেঙ্গু নিধনে কাজ করুক। বিভিন্ন গার্মেন্টসে যে সমস্ত কুচক্রীরা আন্দোলন করতেছে, তাদের সূত্র বের করে তাদের বিরুদ্ধে প্রতিহত করার জন্য সেখানে ভলান্টিয়ারি টিম তৈরি করুক। দিস ইজ দেয়ার ডিউটি। এলাকায় গিয়া চাঁদাবাজি করা, টেন্ডারবাজি করা, এলাকায় বিচার করা, ইউনিভার্সিটির টিচারদেরকে মারা, মানে কলেজের টিচারদের গায়ে হাত তোলা, এই হচ্ছে বাংলাদেশের এখন ছাত্রদের কাজ না। এখন আবার পতাকা লাগাইছে।
বাংলাদেশের পতাকা লাগায় এখন এইসব শুরু করছে ধান্দাবাজি। এরা হচ্ছে নব্য আওয়ামী লীগ, নব্য বাকশাল। যুদ্ধের পরে যেমন শেখ মুজিব বাংলাদেশকে চুরি করছে, স্বাধীনতা চুরি করছে। আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, রাষ্ট্রপতি চুপ্পুর মাথার উপরে দেখলাম শেখ মুজিবের ছবি লাগানো। ওই বেটা কি করছে? ওর ছবি লাগা রাখতে হবে কেন? কিসের জাতির পিতা? হাউ হি ইজ জাতির পিতা? মানে পাকিস্তানি হানাদার বাহিনীদের সাথে যে কিনা আত্মসমর্পণ করলো, যুদ্ধের মধ্যে তার কোনো অবদান নাই, তার এক পরিবারের কেউ মুক্তিযুদ্ধ করে নাই, তাহলে কিসের সে বাংলাদেশের জাতির পিতা? তার ছবি কেন রাষ্ট্রপতির মাথার উপরে থাকবে? ভূত শকুন আমাদের উপর এখনো ভর করে আছে, ঠিক আছে? এটাই হচ্ছে সত্য কথা। ফেসবুকটা খুললে ছেলেটার উপর যেভাবে মারছে, আহারে, দেখতে চোখের মধ্যে ভাসতেছে। এত কষ্ট লাগে নাই যে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যে গণহত্যা হয়েছিল বাংলাদেশে 19 তারিখে, যাদেরকে মারছে, গুলি করছে, মরে গেছে, এত কষ্ট পায় মরে নাই তারা। তাদের চেয়ে বেশি বার্ন হয়েছে আজকের এই ছেলেটা তোফাজ্জল, যাকে আপনারা মারছেন গুন্ডারা। হলের যে যে ডাইনিং এর মধ্যে যে এই যে রান্না টান্না করেন, এগুলো আওয়ামী লীগ, এগুলো সরান আপনারা। ক্যান্টিনে যারা এখনো দায়িত্বে আছে, এগুলো সব আওয়ামী লীগ, এদেরকে সরান। ছোট ছোট দোকানগুলো যে ঢাকা ইউনিভার্সিটিতে খুলে রাখছে, এগুলো সব আওয়ামী লীগের লোকজনের, এদেরকে সরান। এরা হচ্ছে স্পাই, এখানে বসে বসে ইনফরমেশন পাচার করে। এখানে অনেক রয়্যাল লোকজন আছে, শেখ হাসিনার লোকজন আছে। এই যে সমন্বয়ক, এই যে সারজিৎ এবং হাসনাত, এদেরকে যে আপনারা টাকা পয়সা দিয়ে, ইন্ধন দিয়ে নব্য আওয়ামী লীগ তৈরি করতেছেন, এগুলো আমরা খবর রাখি, সব জানি আমরা। এই ছেলেদেরকে এখনই এই সমস্ত কার্যক্রম থেকে বন্ধ করতে হবে, এই দায় তাদের। ওরা থাকতেছে ইউনিভার্সিটিতে, তাহলে এই ছেলেগুলোকে মারছে কারা? এই ছাত্রলীগ মারছে। এটা বলার জন্য আজকে আমি কথাগুলো বললাম। আপনারা এই কথাগুলা মানুষের কাছে প্রচার করেন, আমাদের স্বার্থে করেন, বাংলাদেশের মানুষের স্বার্থে। কিছু লোক এসে এখানে লিখবে, ও ক্ষমতায় যাওয়ার জন্য আপনি এগুলা বলতেছেন। ওই বেটা, ক্ষমতায় যাব কি করতে? ক্ষমতার আমরা মানে গুল্লি মারি। কিসের ক্ষমতা? যে দেশে ভোটের অধিকার নাই, যে দেশের নির্বাচন কমিশনে কোনো স্বাধীনতা নাই, যে দেশে উপদেষ্টারা পর্যন্ত দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, সেখানে আমরা কি করব? কিসের ক্ষমতা যাব? আগে তো আমাদের এই বৈষম্যগুলা দূর করতে হবে, ভারতীয় আগ্রাসন দূর করতে হবে। আর মিডিয়া প্রোপাগান্ডা, বাপরে বাপ, আমি অবাক হলাম। বিএনপি সমাবেশে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে, মিডিয়াতে ঠিকমতো প্রচারই করে নাই। সোশ্যাল মিডিয়া আমাদের এখনো ভরসা। বিটিভি বানাইছে তথ্য উপদেষ্টা। রাজনীতি বন্ধ করেন নাহিদ সাহেব, বয়স খুব কম, তোমার বয়স কম এখনো ভাই, থাইমা যাও। ষড়যন্ত্র বন্ধ করে তোমার এই যে লেসপেন্সার গুলারে থামাও, নাহলে এই দায় কিন্তু তোমাকেই নিতে হবে, ঠিক আছে? চেয়ার পায়া গেছে দেখে একেবারে মনে হয়েছে কি যে সব লঙ্কা চলে গেছে রাবণরা। অল আর বোগাস, বুলশেট, ঠিক আছে? প্রতারণার বাংলাদেশ গড়ার জন্য আবার নতুন চক্র শুরু করছে বাংলাদেশে। হইতে দিব না আমরা এটা। বাংলাদেশে এখনো মুক্তিযোদ্ধারা যারা মরে গেছে, এখনো কিছু আছে, সত্যিকারের মুক্তিযোদ্ধার সন্তানরা এখনো বাংলাদেশে কিছু হইলেও আছে। উই আর পার্ট অফ দ্যাট, ঠিক আছে? সো ইউ গাইজ হ্যাভ টু ভেরি কেয়ারফুল। এগুলো বন্ধ করে দিতে হবে। সাধারণ ছাত্রদের প্রতিবাদ গড়ে তুলতে হবে। তারা আজকে যায় না কেন ক্যাম্পাসে? প্রত্যেকটা সাধারণ ছাত্রছাত্রী এই রকম একটা নৃশংস ঘটনার জন্য মানববন্ধন করা উচিত। ঢাকা ইউনিভার্সিটিতে অনির্দিষ্টকালের মানববন্ধন করা উচিত। এই সমন্বয়ক পরিচয়, এই সমন্বয়ক নিয়োগ করছে যে তার রেসপন্সিবিলিটি এই ঘটনার জন্য, তাকে হত্যার আসামি করা হোক, সারজিৎকে করা হোক এই আসামি। তো আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিও দেখে আসি। মাত্র 1.5 মাস হয়েছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জঘন্যতম মানবতা বিরোধী একটি সরকারের পতন হয়েছে তুমুল গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। যেই গণঅভ্যুত্থানের নেতৃত্ব সারা বাংলাদেশের মানুষের অংশগ্রহণে থাকলেও সামনের সারি থেকে ছাত্ররা এটির গড়পর্তন শুরু করেছিল বলেই সাধারণ মানুষ বিশ্বাস করে, আমাদেরও সেটাই মনে হয়। সেই ছাত্রদের প্রতি মনোভাব ক্রমশই ফিকে যেতে শুরু করেছে। 1 মাস 15 দিন হয়নি বিজয় উদযাপন। এরই মধ্যে আজকে যখন আমি আলোচনা করছি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে একজন মানসিক ভারসাম্যহীন ছাত্রদের মতোই দেখতে আরো একজন ছাত্রকে পিটিয়ে হত্যা করেছে ফজলুল হক হলের ছাত্ররা, যাদের নাম পরিচয় বেরিয়ে আসছে খুবই লোমহর্ষকভাবে।
এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এরা মেধাবী সন্তান হিসেবেই এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। তার চেয়েও বড় পরিচয় হলো এদের কেউ কেউ সমন্বয়ক অথবা হল সমন্বয়কের দায়িত্ব পালন করেছে বলে নানান দিক থেকে পরিচয় উঠে আসছে। যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ছাড়া অন্য কাউকেই সমন্বয়ক বলা যায় কিনা সেটি নিয়ে যৌক্তিক প্রশ্ন থাকতে পারে। তবে যেই ছাত্রদের পরিচয় উঠে এসেছে, বিশেষত জালাল নামক যেই ছাত্রটি, দেখা যাচ্ছে যে সে পূর্বে ছাত্রলীগের রাজনীতি করত, ফজলুল হক হলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছিল। এরপর স্বভাবতই যখন বৈষম্য বিরোধী আন্দোলন তৈরি হয়, ছাত্রলীগের অনেক পদবিধারী নেতারা তাদের সেই পদ থেকে ইস্তফা দিয়ে সাধারণ ছাত্রদের কাতারে শুধু আসেনি, সংগ্রামের দায়িত্বও নিয়েছিল। সম্ভবত তাদেরই একজন জালাল। এই জালালের হাতে রড এবং এই ছাত্র তফাজ্জলকে হত্যাকাণ্ডের ঘটনায় তার নাম উঠে এসেছে। শুধু জালাল একা নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 6 জন ছাত্রকে পুলিশের হাতে সোপর্দ করেছে এবং বলা হচ্ছে প্রায় 9 জন ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করেছে। স্বাভাবিক এই ক্রন্দনটা দরকার ছিল, জাতীয় এই কান্নাটা, জাতীয় উদ্বেগটা দরকার ছিল, সেটা হয়েছে। শুধু এই ঘটনা তো নয়, আরও 2টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে গত 2 সপ্তাহের ব্যবধানে। কোথায়? আমি যখন আলোচনা করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই তফাজ্জলকে পিটিয়ে মারার আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আরও একজন শিক্ষার্থীকে ছাত্রলীগ করত তার পরিচয়, এবং সেই সময় যখন শেখ হাসিনা বিরোধী আন্দোলন হচ্ছে তখন তার ভূমিকা ছাত্রদের বিপক্ষে ছিল বলে অভিযোগ। শুধু বিপক্ষেই না, তখন তিনি নিপীড়কের ভূমিকাও পালন করেছিলেন এমন অভিযোগ আছে। তারপরেও তাকে বিশ্ববিদ্যালয়ের গেটে দেখে সাধারণ ছাত্ররা বেধড়ক মারপিট করে, এক পর্যায়ে সেও মৃত্যুবরণ করে। 1 সপ্তাহ আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক এক সদস্যকে নির্মমভাবে পিটিয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এমনকি ওই ছাত্রলীগ, তিনি শারীরিকভাবে পঙ্গু ছিলেন, তার একটি কন্যা সন্তান হয়েছে কয়েকদিন আগে, এবং মরার সময় তিনি ঠিকই মুগ্ধের মতো পানি যাচ্ছিলেন, কিন্তু কেউ তাকে পানি দেওয়ার জন্য এগিয়ে আসেনি। 3টি মর্মান্তিক হত্যাকাণ্ডের পরে টনক নড়েছে সমগ্র বাংলাদেশের মানুষের যে ছাত্রদের রাজনীতি কোন দিকে, কিংবা ছাত্রদের ভূমিকা প্রশ্নবিদ্ধ হচ্ছে কিনা। ছাত্রদের ভূমিকা যদি প্রশ্নবিদ্ধ হয় সর্বস্তরে, এটির প্রভাব কি? এটির প্রভাব কি খারাপ না ভালো? সেটি নিয়েই আজকের আলোচনা। তবে তার আগ দিয়ে চলুন তফাজ্জল নামক চরিত্রটা কি আমরা একটু দেখে আসি যে কেন, কিভাবে তাকে পিটিয়ে মারা হয়। বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগ পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়ন, বরগুনা জেলা, বরিশাল বিভাগ, সেখানে এই দীর্ঘদিন আছি। আজকের ছাত্রলীগ, আজকের দেখেন আমার কষ্ট, হৃদয়ের একটা ব্যথা যে আজকের আওয়ামী লীগ ছাত্রলীগ গভর্নমেন্ট ক্ষমতায় থাকা পরও আমার চাকরি বেড়েছে, আমার আব্বা আম্মা নাই, আমার ছিল, আমার বড় ভাই ছিল পুলিশের সাব ইন্সপেক্টর, যে রাষ্ট্রের জন্য কাজ করেছে, তারপর আজকের চাকরি নেই, হতাশা। আমরা আশা রাখি দেশ একটি জাতীয় চেতনায় উজ্জীবিত হোক, যে চেতনার মাধ্যমে আমরা আগামী দিনে এই বাংলাদেশ নয় সারা বিশ্বে আমার একটা মেসেজ দেব, ছোট্ট মেসেজ, যে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ দেখে। আমরা সবাই সতর্ক হয়ে যাব, যে যার স্থান থেকে দুর্নীতিকে না বলবো, এবং জাতীয়বাদী নয়, আমাদের একটা জাতীয় ঐক্য আই করি না কেন, সবকিছুই আমরা কাউকে ছোট করব না। দেখুন, তফাজ্জল ব্যক্তি জীবনে ছাত্রলীগের রাজনীতি করতেন বলে তার বক্তব্য থেকেই বেরিয়ে এসেছে, এবং তার প্রতিবেশীদের বক্তব্য থেকেও বেরিয়ে এসেছে। তবে তিনি ঢাকায় ছাত্রলীগের রাজনীতি করতেন না, করতেন বরগুনার পাথরঘাটায়। সেখানে কালবেলার সাথে একটা সাক্ষাৎকারে আমি জানতে পেরেছি, তিনি নিজের মুখেও স্বীকার করেছেন যে ছাত্রলীগের রাজনীতি করলেও তার ভিতরে ছিল দেশপ্রেম, দেশকে জাতীয়ভাবে ঐক্যবদ্ধ করা, জাতীয় ঐক্য তৈরি করা, দুর্নীতিকে মূলোৎপাটন করা এবং বৈষম্য দূর করা। সেই বৈষম্য স্বীকার যে সে নিজেও, সেটিও সে বারবার বলছিল যে আমার এত কিছু সীমাবদ্ধতা পরেও রাষ্ট্র আমার দিকে বেখেয়াল। তো এই তফাজ্জল, আমি যতটুকু শুনেছি, ছাত্র জীবনে প্রেমে পড়েন এক ধনির দুলালির, সম্ভবত স্থানীয় কোনো চেয়ারম্যানের মেয়ের। তাকে পায়নি তফাজ্জল, না পাওয়ার প্রেক্ষিতে তার ভিতরে মানসিক অচল অবস্থা তৈরি হয়, ডিসঅর্ডার বলি আমরা যেটাকে। সেই ডিসঅর্ডারের মধ্যে জীবন যখন অগোছালো, তখন তার মা মারা যায়, তার বাবাও মারা যায়, সাথে ছিল একমাত্র বড় ভাই
যেই বড় ভাই চাকরি করত পুলিশের কনস্টেবল হিসেবে, শিশির সম্ভবত নাম। সেই শিশির এই ছোট ভাইকে রক্ষা করার জন্য জীবনের অনেক অংশে ব্যয় করেছেন, নানান রকম চিকিৎসা করেছেন, কিন্তু এই ছোট ভাইয়ের দুশ্চিন্তা করতে করতে একটা পর্যায়ে শিশিরও ক্যান্সারে আক্রান্ত হয়। সেই ক্যান্সারে আক্রান্ত হয়ে গত বছর শিশির মারা যায়। তো একটা পরিবারের মানসিকভাবে ডিসঅর্ডারে থাকা একজন ব্যক্তি তার মা বাবাকে যখন হারায়, সহায় একমাত্র বড় ভাই তাকেও যখন হারায়, তার আর বেঁচে থাকার কিছু থাকে না, সম্বল থাকে না, সহায় থাকে না, আশ্রয় থাকে না, আশাও থাকে না। শুধুমাত্র দুবেলার দুমুঠো খেয়ে পড়ে জীবন ধারণ করাই হয়ে ওঠে তার প্রতিদিনের কাজ। এবং সেটা করতে গিয়ে মানসিক ভারসাম্য, যেহেতু রাষ্ট্র পৃথিবীর অন্যান্য দেশে হলে কি হয়, সভ্য দেশে হলে কি হয়, এই ধরনের মানুষের দায়িত্ব রাষ্ট্র নিয়ে নেয়। রাষ্ট্রে নানান রকম বিভাগ থাকে, তাদের জন্য হেল্পলাইনগুলো উন্মুক্ত থাকে, তাদের চিকিৎসা, তাদের মেন্টাল থ্রাইভ বলে কর্মসূচির আওতায় তাদেরকে পুনর্বাসন করা হয়, এমনকি চাকরি বাকরিতে নিয়োগ দেওয়া হয় যেন তারা স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারে। বাংলাদেশ যেহেতু আমরা ওই দায়ের সমাজ ব্যবস্থা তৈরি করতে পারিনি, সুতরাং তফাজ্জল ভবঘুরে হয়ে থাকে এবং মানুষের চেয়ে চিনতেই তার জীবনযাপন চলে। ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু এমন একটি জায়গা যেখানে অনেক দরদি মনের সংমিশ্রণ ঘটেছে, যেখানে অনেক মানুষ শিক্ষার্থী সহায়হীনের সহায় হিসেবে কাজ করেছে, অনেক দুস্থকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুকে টেনে নিয়ে মানবতা দেখানোর অগণিত অজস্র রেকর্ড তৈরি করেছে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢুকে পড়ে তফাজ্জল। ফজলুল হক হলের ছাত্ররা বিশেষ করে সমন্বয়কের দায়িত্ব পালন করা অথবা সাবেক ছাত্রলীগ করত, এখন দল পাল্টে সাধারণ ছাত্র সেজে হল নিয়ন্ত্রণ করছে, এমন কিছু অমানুষের নজরে এসে পড়ে। অভিযোগ করা হয় সে মোবাইল চুরি করেছে। অভিযোগ অস্বীকার করার মতো না, হয়তো দু একটা মোবাইল চুরিও হতে পারে, কিন্তু তাই বলে আইন নিজের হাতে তুলে নিয়ে তাকে যেভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে, পিটিয়ে হত্যা করা বললে ঠিক হবে না, তাকে কয়েক দফায় পেটানো হয়েছে। একবার পেটানোর পর তাকে আরেকটি ক্যান্টিনে নিয়ে গিয়ে খাওয়ানো হয়েছে। খাওয়ানোর সময় তাকে বলা হয়েছে তাড়াতাড়ি খেতে, কেননা তাকে আবার দ্বিতীয়বার পেটানো হবে। সেই দ্বিতীয়বার পেটানোর পরে আর নিজেকে রক্ষা করতে পারেননি তফাজ্জল। হাসপাতালে যখন নেওয়া হয় তখন তাকে ডাক্তার মৃত ঘোষণা করে। এই ঘটনা জানাজানি হওয়ার পর সারা বাংলাদেশে তোলপাড় হয়েছে, কেননা এই ধরনের ঘটনাটা ঘটছে গত কয়েকদিন ধরে। একদিন আগেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চোখের সামনে মোবাইল রেকর্ড করা ভিডিওতে নিদারুণভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে এক সাবেক ছাত্রকে, যিনি ছাত্রলীগের রাজনীতি করতেন বলে। একইভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনাটাও আপনারা জানেন। হয়তো সেই দুটি ঘটনায় আমি ব্যক্তিগতভাবে অতটা প্রতিবাদ করিনি, এই কারণে যেই পরিমাণ অনাচার আওয়ামী লীগ করেছে এবং তার হেলমেট বাহিনী ছাত্রলীগের সদস্যদের দিয়ে সাধারণ ছাত্রদেরকে লেলিয়ে দিয়েছে, যেই পরিমাণ নির্যাতন করেছে, সাধারণ মানুষের রাগ, সাধারণ ছাত্রদের ক্ষোভ, এটি বাস্তবতা। সেই বাস্তবতায় হয়তো দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, যেটি আমরা কেউ না চাইলেও এটি অবিচ্ছেদ্য অংশ বিপ্লব পরবর্তী। কিন্তু একটা বিপ্লবের পরে কিংবা একটা পরিবর্তনের পরে কতদিন লাগে মানুষের ঘুম ভাঙতে, কতদিন লাগে মানুষের এই বেআইনিভাবে আইন নিজের হাতে তুলে নিয়ে একটা মহৎ কাজকর্মকে প্রশ্নবিদ্ধ করতে কতদিন লাগে? কেন আমি বলছি একটা মহৎ কর্মকে প্রশ্নবিদ্ধ করার মতোই এই ঘটনাগুলো? কেননা যখন আলোচনা করছি তখন অন্তত কয়েক হাজার শিক্ষার্থী সারা জীবনের জন্য তাদের চোখের আলো হারিয়ে ফেলেছেন। বলছেন আমি সব শুনতে পাচ্ছি কিন্তু আমি কিছু দেখি না, আমি মাকে দেখি না, আমি পৃথিবীকে দেখি না। হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। একটা ছবি দেখেছি, সারিবদ্ধভাবে পা হারানো শিক্ষার্থীরা বসে আছেন। আমাদের সব কিছুই আছে, আমাদের বাহাদুরি আছে, আমাদের নানান রকম উত্তেজনা আছে শরীরের, কাউকে কাউকে পিটিয়ে মারার মতো অবস্থাও আছে। এই ছাত্রদের উঠে দাঁড়ানোর সক্ষমতা নেই। এরকম হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন হাজারো শিক্ষার্থী। আহত হয়েছে কমপক্ষে 33,000, সংখ্যাটা আরও বেশি হতে পারে। নিখোঁজ আছেন অনেক মানুষ, আর প্রাণ দিয়েছেন ওয়াসিম, আবু সাইদ, মীর মুগ্ধর মতো অন্তত 890 জন লিখিতভাবে। এর বাইরের সংখ্যাটা আরও বেশি। এত ত্যাগের বিনিময়ে অর্জিত যেই দ্বিতীয় স্বাধীনতা, সেই দ্বিতীয় স্বাধীনতার 45 দিনের মধ্যেই ছাত্রদের ব্যাপারে মানুষ নেতিবাচক কথা বলা শুরু করেছে। কেন? এই কারণে যে তাদের
কিছু আচরণ কিংবা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য জায়গাগুলোতে যেভাবে তারা আইন নিজের হাতে তুলে নিচ্ছে, এটিকে মব ছাড়া অন্য কোনো কিছুই নামে আর অবহিত করা ঠিক না। মবের অর্থ হলো যে উন্মাদ, একেবারে কোনো রকম বিকারগ্রস্ত একটি জনগোষ্ঠী, ছাত্রগোষ্ঠী, যারা সব কিছুকে তুচ্ছতাচ্ছল্য করতে চায় এবং চিলে কান নিয়ে গেছে এই ধরনের একটি বিশ্বাসেরকে কেন্দ্র করে তারা একটা জাস্টিস তৈরি করতে চায়। সেটাকেই বলাই হচ্ছে মব জাস্টিস। বাংলাদেশের ছাত্ররা কি মব? যারা শেখ হাসিনার পতনে ভূমিকা রেখেছে তারা কি মব, নাকি তারা বিচক্ষণ, তারা মেধাবী? এই প্রশ্নটা সবার সামনে এসে দাঁড়িয়েছে এমন এক সময় যখন রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে আমাদের সত্যি উদ্বিগ্ন হওয়ার মতো বিষয়, রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে সত্যি আমাদের চিন্তা করার বিষয়। কেন রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হওয়ার বিষয়, কেন রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার বিষয়? কেননা রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরে অরাজকতা, আইন শৃঙ্খলাহীনতা এবং সাধারণ মানের নিরাপত্তাহীনতা জেঁকে বসেছে। পাসপোর্ট অফিসের সামনে দাঁড়াবেন, হাজারো মানুষের লাইন, কাজের কোনো অগ্রগতি নেই, পুলিশ দায়িত্ব পালন করছে না, সেনাবাহিনী, যৌথ বাহিনী তারা মাঠে আছে, তাদের বিরুদ্ধেও এই যে অত্যাচারের অভিযোগ আমি যখন আলোচনা করছি, তার 2 দিন আগে ময়মনসিংহে ছাত্রদলের এক নেতাকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে সেনাবাহিনীর বিরুদ্ধে। আমি যখন আলোচনা করছি তখন পাহাড়ের বেশ কিছু ঘরবাড়ি জ্বলছে। কেননা জ্বলছে? সেখানে মামুন নামের এক বাঙালি ছেলেকে, বাংলাদেশি ছেলেকে, যেখানে পাহাড়িরা বলে সেটেলার, সেই সেটেলার নামক যাদেরকে তারা অভিহিত করে, তাদেরকে পিটিয়ে মারার ঘটনা ঘটেছে। তার প্রেক্ষিতে বাংলাদেশি কিংবা বাঙালি যারা সেখানে সেটেলার হিসেবে পরিচিত, তারা কিছু ঘরবাড়িতে আগুন ধরে দিয়েছে। আমি জানি না এটি কোথায় যেয়ে থামবে, কিন্তু এটি একটি বাংলাদেশের স্থিতিশীলার জন্য একটা স্পর্শকাতর জায়গা, স্পর্শকাতর ভূমি। সেইটা এখন উত্তপ্ত, ছাত্র বিশ্ববিদ্যালয়ে উত্তপ্ত। রাজনীতিতে কি হবে না হবে এটি নিয়ে নানান রকম কথা আছে, আমাদের নানান রকম সংশয় আছে। আর্মি তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে সেনাবাহিনীকে মাঠে রেখেছে। আমরা জানি না এর ভিতরে দ্রব্যসন্ধি কি। রাজনৈতিক দল যাদের দেশ পরিচালনা করার কথা, রাষ্ট্র পরিচালনার কথা, রাজনৈতিক দলগুলোর সাথে ছাত্রদের কোনো সমন্বয় আছে বলে আমরা এখনো পর্যন্ত শুনিনি। এমনকি ইউনূসের নেতৃত্বে সরকারের কোনো সমন্বয় হচ্ছে কিনা, বোঝাপড়া হচ্ছে কিনা, সেটিও আমরা শুনিনি। অথচ দরকার ছিল কি? দরকার ছিল একটা জাতীয় ঐক্য। কার বিরুদ্ধে ঐক্য? কিসের বিরুদ্ধে ঐক্য? ঐক্যটা ছিল ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসতে পারে। পতিত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পলায়ন ঘটলেও প্রশাসনের সর্বস্তরে, এমনকি তাদের নিয়োগকৃত প্রেসিডেন্ট, তাদের নিয়োগকৃত সেনাপ্রধান, তাদের নিয়োগকৃত অন্যান্য বাহিনী এবং অন্যান্য রাষ্ট্রের পুলিশ বাহিনী থেকে শুরু করে সব কিছুই তাদের নিয়ন্ত্রণে। এই অবস্থায় কেবলমাত্র সংসদ সদস্য, আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়েছে। কিন্তু দেশ যদি আবার অস্থির হয়, রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি কোনো ঐক্য না থাকে, ছাত্ররা যদি নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হয়, সাধারণ মানুষ, যেই মানুষ দেশের মালিক, তারা বীতশ্রদ্ধ হয়ে পড়বে। একটা পর্যায়ে তারা বলবে আগেই ভালো ছিলাম, অথবা এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ। দেশ পরিচালনায় যদি সরকার ব্যর্থ হয়, এটার আলটিমেট এই ভাবনাটা যদি মানুষের ভিতরে তৈরি হয়, তাহলে এই যে অর্জন, 890 জন ছাত্রের প্রাণহানি, হাজার হাজার ছাত্রের অঙ্গহানি, হাজার হাজার মানুষের চোখের এই যে বলিদান, এইগুলোর অর্থ কি? এটার প্রাপ্য কি? এটার পাওনা কি? এইটার প্রতিদান কি? এটার অর্জন কোথায় কোথায় যেয়ে দাঁড়াবে? অনুমান করা যায় বাংলাদেশের স্বাধীনতার, ভোটাধিকার, গণতন্ত্র, ফ্যাসিবাদ থেকে মুক্তি এবং মত প্রকাশের স্বাধীনতার যেই কারণে আমরা লড়েছি, এর সব কিছুই ভুলুণ্ঠিত হতে পারে না। আপনারা সাথে ভাবছেন যে আওয়ামী লীগ হয়তো ফিরে আসলে এগুলো ভুলুণ্ঠিত হতে পারে না। আওয়ামী লীগ ফিরে আসার বাইরেও আরও অনেক রাস্তা আছে। একবার ধরুন দেশে যদি মার্শাল ল জারি হয়, একবার ধরুন দেশে যদি আফ্রিকার দেশগুলোর মতো দীর্ঘমেয়াদী সেনা শাসনের কবলে পড়ে যায়, কোথায় থাকবে আপনার স্বাধীনতা? কোথায় থাকবে আপনার মুক্তমত? কোথায় থাকবে আপনার এই যে ভোটাধিকার? স্বাভাবিকভাবেই এই সব কিছু নির্ভর করছে আমাদের সামগ্রিক আচরণের উপর। তারপরেও আরও একটি বিষয়, যেটি হলো ছাত্রদের সামগ্রিক
সভ্য আচরণের উপরে। ছাত্ররা কি সভ্য আচরণ করছে? আপনারা বলবেন বিচ্ছিন্ন ঘটনা, আমিও মানতে চাই এটি বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু একটা, দুইটা, তিনটা, চারটা করে যখন ঘটনা ঘটে তখন সেগুলো একটা সামষ্টিক ফলাফল যোগসূত্র হিসেবেই দেখা হয়। আবরারের 2019 সালে শিবির সন্দেহে পিটিয়ে মারার ঘটনাটাও আওয়ামী লীগ বলেছিল এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। বিশ্বজিৎ দর্জিকে ছাত্রলীগের ছেলেমেয়েরা পিটিয়ে মারাটার ঘটনাও বলেছিল একটি বিচ্ছিন্ন ঘটনা। এমনকি কয়েক বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও কোনো হলে এক ছাত্রের চোখ উপড়িয়ে ফেলা হয়, কারণ তার অভিযোগ ছিল সে চুরি করেছে, পেন্সিল চুরি করেছে কিংবা অন্যান্য কিছু দ্রব্যাদি চুরি করেছে। এই সমস্ত বিচ্ছিন্ন ঘটনাগুলোই একত্রে দানা বেঁধে একটা অনাচার, বৈষম্য এবং অসভ্য রাজনীতির যে ধারণা মানুষ মনে জন্ম দিয়েছিল তার বিরুদ্ধেই সম্মিলিত প্রতিবাদে ক্ষেপে ওঠে ছাত্র সমাজ। আজকে ছাত্র সমাজের হাতেই যখন দেশ, একই রকম কর্মকাণ্ড ঘটছে প্রশাসন নানান জায়গায়, এগুলো কি বিচ্ছিন্ন ঘটনা হবে, না এগুলোর সম্মিলিত যে ক্ষোভ যেটি দেখা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটির একটা নেতিবাচক প্রভাব সবার মনেই পড়বে, যার ফলশ্রুতিতে দেশ ডুবে যেতে পারে নানান রকম অস্থিরতায় এবং আবারও দীর্ঘমেয়াদী অগণতন্ত্রহীনতার গহ্বরে। তো আশা করছি আপনারা এই ভিডিও ফুটেজটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানেও কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।